আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। শীঘ্রই উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন। প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে রেখেছেন ২৭ মন্ত্রণালয়। জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের শ্রদ্ধা। মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন বলছেন উপদেষ্টারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন। মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটেছে বলছে বিএনপি। এবং জ্যাভেলিন থ্রোতে ভারতীয় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পাকিস্তানের আরশাদের স্বর্ণপদক জয়। ছেলেদের ফিল্ড হকিতে জার্মানিকে হারিয়ে নেদারল্যান্ডসের স্বর্ণ জয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহ অর্থনীতির নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া শীঘ্রই উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এই সরকারের মেয়াদ কত দিন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরাগ আজিমের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। দুপুর ২টার কিছু আগে শুরু হওয়া ওই বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে। উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে, কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা রিজওয়ানা হাসানের প্রতি সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ছাত্রদের ভয়েস নিশ্চিত করতেই উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন তারা। আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা দুইজন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। বৈঠক চলার সময় যমুনার বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন প্ল্যাকার্ড নিয়ে তাদের কিছু দাবি দেওয়া তুলে ধরেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে রেখেছেন ২৭টি মন্ত্রণালয়। যে উপদেষ্টারা এখনো শপথ নেননি তাদের দপ্তর পরে দেয়া হবে বলে জানা গেছে। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। বৃহস্পতিবার শপথ নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার দপ্তর বণ্টন করা হয়। বেশিরভাগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ দায়িত্বে রেখেছেন শিক্ষা, সড়ক, খাদ্য, কৃষি, তথ্য, বাণিজ্য ও বিদ্যুৎসহ ২৭টি মন্ত্রণালয়। তাঁর নিজ দায়িত্বে রাখা অন্য মন্ত্রণালয়গুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু,
দুর্যোগ ব্যবস্থাপনা, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, বিমান, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা করা হয়েছে সালেহ উদ্দিন আহমেদকে। আইন ও বিচার অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প আদিলুর রহমান খান, এলজিআরডি এএফ হাসান আরিফ, পররাষ্ট্র তৌহিদ হোসেন, পরিবেশ সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র ডক্টর এম শাখাওয়াত হোসেন, মৎস্য ফরিদা আক্তার, ধর্ম আ.ফ.ম. খালিদ হাসান, স্বাস্থ্য নূরজাহান বেগম, সমাজ কল্যাণ শারমিন এস মুর্শিদ, ডাক ও টেলিযোগাযোগ মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার থেকে উপদেষ্টারা সচিবালয়ে অফিস করবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে 52 ভাষা আন্দোলনের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলো তা মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলছেন উপদেষ্টারা। সাদি মাহমুদের রিপোর্ট। নতুন বাংলাদেশে উত্তরণের লক্ষ্যে যাত্রা শুরু নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পরদিনই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মোহাম্মদ ইউনুস। সকাল 9:45টার দিকে হেলিকপ্টার যোগে সাভারে পৌঁছে প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে জাতীয় স্মৃতিসৌধে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃষ্টির মধ্যেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ৭১-এ দেশের জন্য প্রাণ দেওয়া জাতির সূর্য সন্তানদের প্রতি। প্রধান উপদেষ্টার পর তার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির বীর সন্তানদের অবদানের কথা স্মরণ করেন। পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শক বইয়ে সই করেন। স্মৃতিসৌধ থেকে উপদেষ্টা পরিষদ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। পুষ্পস্তবক অর্পণ করে স্মরণ করেন 52 ভাষা আন্দোলনের অকুতোভয় বীর শহীদদের। মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে এক নতুন বাংলাদেশ উপহার দেওয়াই আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। এখন প্রায়োরিটি হলো শৃঙ্খলা আনা, আবার ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকের ক্ষেত্রে চ্যালেঞ্জ, অর্থনীতিকে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন তারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার সকালে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত সহ তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন। শুক্রবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ আবু সাইদের বাড়ি পরিদর্শন করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রাজধানীর গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে লুইস বলেন, বাংলাদেশের চলমান সংকট ও অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। আক্তার হোসেনের রিপোর্ট।
ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জাতিসংঘের প্রতিনিধি দল। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সব পক্ষের সঙ্গে আলোচনা করছে জাতিসংঘ। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই শঙ্কা কেটে গেছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। যাদের বিতর্কিত নির্দেশনায় গুলি চালিয়ে পুলিশকে জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আস্থা ফিরতে পারে বলে মনে করেন চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিত পুলিশ কর্মকর্তারা। পুলিশ সদস্যদের নির্ভয়ে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। সাম্প্রতিক ঘটনাবলিতে বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে পুলিশকে গুলি চালাতে বাধ্য করা এবং নিজেদের বাহিনী সদস্যদের হতাহতের ঘটনায় ক্ষুব্ধ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। এখন নিরাপত্তাহীনতার কারণে কাজে যোগ দিতে সাহস পাচ্ছে না তারা। শুরু হচ্ছে না সব থানার দৈনন্দিন কার্যক্রম। চাকুরিচ্যুত ও পদবঞ্চিত পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের মনোবল ফিরিয়ে আনাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। পদোন্নতি বঞ্চিত, চাকরিচ্যুত, জেল জরিমানা খাটা পুলিশ অফিসার যারা সিনিয়র অফিসার, আমরা বিভিন্ন থানায়, পুলিশ লাইন, বিভিন্ন পুলিশ ইউনিট আমরা পরিদর্শন করছি। আমরা ফোর্স অফিসারকে বোঝাচ্ছি, কারণ তারা বোঝাচ্ছে যে আমরা আবার চলে আসবো কয়েক মাসের মধ্যে। এটা বৃথা। কয়েক মাসের মধ্যে কেন, কয়েকশো বছরের মধ্যে স্বৈরাচারী আওয়ামী লীগের আর ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এবং ওই সমস্ত পুলিশ অফিসারকে আমরা থানার কার্যক্রম শুরু হলে যারা এতদিন অন্যায় অত্যাচার নির্যাতন করে দেশের অবস্থা সৃষ্টি করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের হেফাজতে নেব ইনশাআল্লাহ শীঘ্রই। হানাহানি ও হত্যাকাণ্ডের জন্যে নেতৃত্বের ব্যর্থতা ও অযোগ্যতাকে দায়ী করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। যারা এই গণহত্যা চালানোর জন্য এই দলীয় সরকারের পুলিশের ভূমিকা পালন করেছে, এই পুলিশকে আজকে জনগণের শত্রুতে পরিণত করেছে, নির্মমভাবে পুলিশ হত্যা হয়েছে এবং পুলিশ যেই জেনোসাইড করেছে, যাদের অর্ডারে পুলিশ জেনোসাইড করেছে তাদেরকে অতি অবিলম্বে চাকরিচ্যুত করে আইনের আওতায় নিয়ে আসলে এই যারা কাজ করতে চাচ্ছে না তারা কাজে ফিরে আসবে এবং জনগণও পুলিশের উপর আস্থা ফিরে আসবে। রাজধানীর অর্ধেকের বেশি থানার কার্যক্রম চালু করা গেলেও বাকিগুলো কবে চালু হবে বলতে পারছেন না কর্তৃপক্ষ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর জননিরাপত্তা বিষয়ক সমন্বয়ক সভা হয়েছে। আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান। আরও ছিলেন কামরাঙ্গীরচর, লালবাগ ও চকবাজার থানায় নিয়োজিত ডিসি, এডিসি এবং ওসিরা। সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভাটা করেছি, এটা আমাদের আসলে দুইটি উদ্দেশ্য ছিল। প্রথমত মানুষকে জানানো যে আমরা কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি। মানুষ যেন আশ্বস্ত থাকে, তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে
এবং দ্বিতীয়ত আজকের এই সমন্বয় সভার মাধ্যমে এটা জানানো যে সেনাবাহিনী এই এলাকায় যে থানাগুলো রয়েছে সেই থানার নিরাপত্তা বিধানে মোতায়েন হয়েছে এবং আমরা আশ্বস্ত করতে চাই পুলিশ ভাইদেরকে যেন তারা থানায় যোগদান করে এবং থানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা শুরু করে। এবার রয়েছে আই স্পোর্টস থেকে মুক্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় মগবাজারের আব্দুল্লাহিল আমান আজমির বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সময় আজমির সার্বিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। সাক্ষাৎ শেষে জামায়াতের আমির বলেন, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত আছেন। পরিবারের সাথে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ফিরে এসেছেন, কিন্তু ইতিমধ্যে তিনি তার অনেক আপনজনকে খুঁয়ে ফেলেছেন। তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 2009 সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শুক্রবার দুপুরে শাহবাগে মানববন্ধনে এই দাবি জানান তারা। মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, সেনাবাহিনী ও বিডিআরের সদস্যদের হত্যা ছাড়াও ক্ষমতায় আঁকড়ে থাকতে পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয়েছে। সকল প্রাপ্য অধিকার ফেরতের পাশাপাশি চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। শেখ হাসিনা সহ সকল জড়িত নেতা কর্মীদের 18,519 জন সদস্য সর্বোচ্চ বিচারের জন্য দাবি জানাচ্ছি। আমরা কোনো ন্যায় বিচার পাইনি, আমাদেরকে বিনা বিচার আমরা সরকারের আমলে কোনো কথা বলতে পারিনি। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। সব স্তরের শোক, শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সববাহী গাড়ি বিধানসভায় পৌঁছলে আবেগ আপ্লুত হয়ে পড়েন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। সৈয়দ অদিতের রিপোর্ট। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয় হাজারো মানুষ। তার প্রতি শেষ শ্রদ্ধা জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এরপর মরদেহ নেওয়া হয় বিধানসভায়। নিজ দলের সাবেক বিধায়কদের পাশাপাশি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রী এবং বিধায়করা। প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, প্রাক্তন বিধায়ক কৃষ্ণনারায়ণ চৌধুরী এবং প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেনও ছিলেন সেই শ্রদ্ধার মিছিল। বিধানসভা থেকে মরদেহ নেওয়া হয় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দপ্তরে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি। সৈয়দ অদিত, চ্যানেল আই। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দামাল। স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে দামালের গল্প লিখেছেন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। অভিনয় করেছেন সিয়াম, মিম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার সহ অনেকেই। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবার রয়েছে কৃষি সংবাদ।
যশোরে এবার কাঁচা মরিচ চাষ করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অনাবৃষ্টিতে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগ বলছে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে সমস্যার সমাধান হবে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছর শুধুমাত্র জেলার চৌগাছা উপজেলায় কাঁচামরিচ চাষ হয়েছে 270 হেক্টর জমিতে। অনাবৃষ্টি ও প্রচুর তাপদাহের কারণে এ ক্ষতি হয়েছে বলে বলছেন চাষিরা। প্রতিদিন প্রচুর পরিমাণ কীটনাশক সার প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। অন্যবারের থেকে আবার অনেক খরচ করেছে, কিন্তু এবার যেভাবে দাম আছে আমরা যদি ঝাল তুলতে পারতাম তাহলে অনেক লাভবান হতাম। ঝালে প্রত্যেকদিন সারটা দেওয়া আছে, তেল তারপরে ওষুধ দেওয়া আছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। ঝালের অবস্থা তাপের কারণে জমি মাথা ছাড়লে না, ঝাল ধরতে পারলে না, এই কারণে ঝালের দাম বেশি হয়ে গেল। পুরা একটা মৌসুম, সেই মৌসুমে একেবারে মরিচ উঠছেই না। উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে কাঁচামরিচে, এ কারণে দামও বেশি। খেতে ঝাল নেই, ঝাল নষ্ট হয়ে গেছে কৃষকের, সেইভাবে আমরা অল্প অল্প কিনছি, অল্প অল্প পাচ্ছি, এই কারণে ঝালের দাম বেশি। কৃষি বিভাগ বলছে প্রতিকূল আবহাওয়া ও পোকার আক্রমণে মরিচ গাছের পাতা ও ফুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু গাছে ভাইরাস আক্রমণ হয়েছে, তো আমরা কিছু কীটনাশক সাজেস্ট করছি। ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক দিলে আমাদের এই ভাইরাসগুলো আমরা দূর করতে পারবো। আর ভাইরাস আক্রান্ত গাছগুলো আমরা তুলে ফেলে মাটি চাপা দিতে পারবো। চলতি বছরে যশোরের 725 হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। বাগেরহাটে ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বংশ পরম্পরায় পেশা ধরে রেখেছে অনেক পরিবার। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সচ্ছলতা ফিরেছে অনেকের ঘরে। মফিজুর রহমান মাহফুজ ও এম পলাশ শরীফের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে বর্ষা এলেই অথই জলরাশিতে পরিপূর্ণ হয়ে ওঠে নদী, খালবিল, হাওর বাওর সহ দেশের নিম্নাঞ্চল। এ সময় মাছ ধরা কিংবা মানুষের চলাচলের অন্যতম বাহন নৌকা। নৌকা তৈরিতে দিনরাত হাতুড়ি বাটালের ঠোকাঠুকিতে মুখর বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া বাজার। এই নৌকার কাজ করে আমার সংসার চলে। প্রত্যেক সপ্তাহে আমাকে 30 খান নৌকা দেওয়া লাগে। আমরা কাজ বাজ করে এই নৌকা গড়াইয়ে আমরা সংসার চালাই। এসব নৌকা কিনে নিয়ে যায় দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। এসএমএল নৌকার রেট আর সাইজ আছে 3টে। আর যদি কেউ অর্ডার দিয়ে ভালো করে বানায় না, সেক্ষেত্রে ভালো করে বানায় দেওয়া হয়, এগুলোর দাম বেশি পড়ে। যেরকম কাঠ বলবে সেই কাঠ দিয়ে বানায় দেওয়া সম্ভব। আমার এখানে যেরকম নৌকো বলবে সেরকম নৌকো বানায় দেওয়ার মতো কারিগর আমার কাছে আছে। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এই পেশা ধরে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রাজধানীর বাজারগুলো মনিটরিংয়ে নেমেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাজারে সব ধরনের সবজির দাম 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা বলছেন চাঁদাবাজি ও সিন্ডিকেট না থাকার প্রভাব পড়েছে বাজারে। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে শিক্ষার্থীদের দুটি দল সকাল থেকে মনিটরিং শুরু করে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনিটরিং দল খুচরা পাইকারি বাজারে দামের পার্থক্য, চাঁদাবাজি ও সিন্ডিকেটের তথ্য সংগ্রহের চেষ্টা করছে। মিনিমাম এক মাস পর আমরা এরকম বাজারে আসব, একটু দেখে শুনে যাব। কারণ আমাদের এই উদ্যোগটা শুধুমাত্র এই কয়েকদিনের জন্য যে হবে তা না। দেখা যাবে এই কয়েকদিন আমরা উদ্যোগ নিলাম, সবাই আমাদেরকে ভয় পেয়ে ঠিকঠাক হয়ে গেল, কিন্তু কয়েকদিন পর দেখা যাবে যে তারা আবার শুরু করছে। যারা পাইকারি বাজারগুলো যে খুচরা বাজার আনে ট্রাকে করে, ওনাদের নাকি টাকা দিতে হয়। ছোটো জায়গার জন্য নাকি 500-1000 করে টাকা নেওয়া হয়। এখন ওনারা কমপ্লেন করছে, আগে আওয়ামী লীগের নেতারা নিত, এখন ওনারা বলে নাই কিছু, এখন কারণে ওনারা জানে না, জাস্ট নেওয়া হইতেছে আর কি। তো ওনারা বলছে কাইন্ডলি যেন এটার জন্য কিছু করা হয় আর কি। কারওয়ান বাজারে সব ধরনের সবজির দাম কমে গেছে। বিক্রেতারা বলছেন তাদের কারো কাছে কোনো ধরনের চাঁদা দিতে হচ্ছে না। এক সপ্তাহ ধরে সিন্ডিকেটও নেই। যে সিন্ডিকেট ভেঙে গেছে গা, আগে তো আপনার সিন্ডিকেট চাঁদা দিতে হবে, দোকান লাগালে টাকা দিতে হবে, মোটামুটি এখন
টাকা লাগে না, চাঁদাবাজের আগে তো একটু কমছে তার জন্য। দাম কমায় খুশি ক্রেতারাও। 50 টাকা ছিল, এখন 40 টাকা। কচু 100 ছিল, এখন 80। সবই মোটামুটি কম। ওটা এর আগে 100 কিনছি, আজকে 80। বেগুনটা বাইরে যে পণ্যগুলো আছে যেমন জিরা, মশলা জাতীয় যে পণ্যগুলো, এইগুলা তো হিউজ পরিমাণে সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হলে আমাদের যথেষ্ট আর কি। তবে উল্টু চালের বাজার, ধরনভেদে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। মিনিকেটে বাড়ছে 1 টাকা, আর 28-এ বাড়ছে 2 টাকা। গন্ডগোলের ভিতর দিয়ে একটু ওনারা একটু বাড়াইছে। মূল সমস্যাটা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আমরা ভাঙার জন্য যা করতে হবে আমরা শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তাই করে যাব। চালের দামের হেরফের বুঝতে আড়তদারদের খুঁজছেন মনিটরিংয়ে নিয়োজিত শিক্ষার্থীরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গণসমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। সাধারণ শিক্ষার্থীদের দ্রুত সময়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানানো হয়। তাফহিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরুর আগ থেকেই মিছিল আসতে থাকে বায়তুল মোকাররমের সামনে। স্বেচ্ছাচারী সরকারকে জালেম আখ্যা দিয়ে দলের নেতাকর্মীরা বলেন, জালেম সরকারের পতন হয়েছে। 24-এর স্বাধীনতা আন্দোলন এটা হয়েছে এক নদী রক্তের বিনিময়ে। এই জালিম শাসক কত মানুষকে যে হত্যা করেছে আমাদের কাছে তার হিসাব নাই। দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদের দেখতে চাই না, জালেমদের দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। দলটির আমির বলেন, খুনিদের বিচারের ব্যবস্থা করার পাশাপাশি মানুষের পাচার হয়ে যাওয়া কষ্টের টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে বেতন করা তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। দুর্নীতিবাজদের বিচার হবে, আর এই স্বাধীনতাকামী যারা রক্ত রয়েছে তাদের আত্মা শান্তি পাবে। নেতাকর্মীদের যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেওয়া সহ পুলিশ বাহিনীকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় তারা আহতদের সুচিকিৎসার ব্যাপারে দলের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি নবগঠিত সরকারকে আহতদের সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ জানাবেন বলে তারা উল্লেখ করেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় রাধাকৃষ্ণ মন্দির ও নবপণ্ডিত বিহার পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ বিএনপির নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে তারা বলেন, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাঙচুর ও লুটপাট ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, অরাজকতা, চাঁদাবাজি রোধে একটি অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। পরে সন্ত্রাস ও লুটপাট প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। ভৈরব স্টেডিয়ামের কয়েকটি কক্ষ নিয়ে চালু হয়েছে ভৈরব থানার কার্যক্রম। অস্থায়ী এ কার্যালয় উদ্বোধন করেন 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মশিহুর রহমান। এ সময় ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল, ভৈরব সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীরা ও বিএনপি নেতারা।
এবার খেলার খবর।